নবম শ্রেণীর ছাত্রীরা, আজ আমরা ভূগোল বিষয়ে পড়তে গিয়ে একদম শেষ যে অধ্যায়টা রয়েছে আঞ্চলিক ভূগোলে, সেটা আমরা পড়ব। মানচিত্র ও স্কেল। আমাদের এই দুটো জিনিস খুব ভালো করে না জানলে পরে ভূগোল পাঠটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করছি। তোমরা আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ বিশাল, কিন্তু তাকে তো আমরা মানচিত্রের আকারে বইয়ের পাতায় ছোট্ট করে দেখাতে পারি। তাহলে সেই বিশাল পশ্চিমবঙ্গকে ছোট প্রতিরূপ রূপে যখন দেখছো, সেই প্রতিরূপকেই বলা হচ্ছে মানচিত্র। পশ্চিমবঙ্গের মধ্যে অনেক প্রকৃত যে সমস্ত পাহাড়, পর্বত, নদ নদী যেগুলো রয়েছে, ধর্মীয় স্থান, বিমানবন্দর, এগুলো তো সবই তোমরা জানো। প্রকৃত অবস্থায় তাকে যখন তোমরা দেখতে পাচ্ছ ছোট আকারে বা প্রতিরূপ রূপে, তখনই সেটা হয়ে যাচ্ছে মানচিত্র। আবার মানচিত্রের সঙ্গে জুড়ে রয়েছে একটা ভীষণ দরকারি জিনিস, সেটা হচ্ছে স্কেল। স্কেল বললে আমরা সেটাকেই বুঝব বাস্তবের দূরত্ব যখন ছোট করে মানচিত্রে প্রকাশ করা হয় বা দেখানো হয়, সেই দেখাতে গিয়ে একটা আনুপাতিক সম্পর্ক তৈরি করা হয়, সেই সম্পর্ককে বলা হয় স্কেল। আজকে ভূগোলে মানচিত্র ও স্কেল সম্পর্কযুক্ত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলিষ্ঠ হাতিয়ার নিয়ে আমরা পরপর দুটো ক্লাসে বা দুটো ভিডিওতে সেটা পড়ে ফেলব। আজকের পাঠ মানচিত্র। মানচিত্র শব্দটা বা ম্যাপ, এই শব্দটা তৈরি হয়েছে ল্যাটিন ওয়ার্ড মাপ্পা থেকে, এবং তার অর্থই হচ্ছে ছোট কাপড়ের টুকরো। মূলত প্রাচীনকালে ওই ছোট কাপড়ের টুকরের মধ্যেই মানচিত্রের আকারে চিত্র অঙ্কন করা হতো। তাই সেখান থেকেই এই ম্যাপ শব্দটি এসেছে। মানচিত্র আসলে কিভাবে তৈরি হয়েছে তার একটা ছোট্ট ইতিহাস তোমাদের জানতে হবে। প্রথম দিকে আমরা জানি, ইতিহাসের পাতায় তোমরা পড়েছ, গুহা মানব যারা ছিলেন তারা গুহার গায়ে লতা পাতার রং দিয়ে তাদের শিকার করা দৃশ্য বা শিকারের অবস্থান এগুলো বোঝাতে গিয়ে বিভিন্ন মানচিত্র এঁকেছিলেন। সেইখান থেকেই প্রথম সূত্রপাত চিত্রাঙ্কনের বা মানচিত্র অঙ্কনের। পরবর্তীকালে বিভিন্ন সভ্যতার উন্মেষ যখন হয়েছে, সেটাও তোমরা দেখেছ। যেমন মেসোপটেমিয়ার সভ্যতা, সেখানে যে সমস্ত নিদর্শনগুলো পাওয়া গেছে, সেগুলো থেকে দেখতে পাওয়া গেছে পোড়ামাটির ফলকে পৃথিবীর মানচিত্রের বহু অনুলিপি। আজ থেকে প্রায় 3000 বছর আগে মিশরে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে মানুষ প্রথম মানচিত্র তৈরি করে। এইভাবেই ক্রমে মানচিত্রের পথিকৃৎ হিসেবে আমরা বেশ কয়েকজন দার্শনিক, তাদেরকে আমরা লক্ষ্য করি আধুনিক মানচিত্রবিদ্যার পথিকৃৎ রূপে। যেমন গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি, এনারা প্রত্যেকেই আধুনিক মানচিত্রবিদ্যার পথিকৃৎ ছিলেন। প্রথম গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার মানচিত্র অঙ্কন করেছিলেন পৃথিবীর। ভূমধ্যসাগরকে ঘিরে প্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত তিনি করেন। পরবর্তীকালে টলেমি তার জিওগ্রাফিয়া গ্রন্থে সর্বপ্রথম আধুনিক পৃথিবীর বলাটাই ভালো, আধুনিক পৃথিবীর মানচিত্র ও আরও 26টা মানচিত্র অঙ্কন করেছিলেন। টলেমিকে আধুনিক পৃথিবীর জনক
সেই কারণে বলা হয়। এবার আমরা জেনে নেব মানচিত্রবিদ্যা যারা করেন তাদের বা কি বলি, মানচিত্রবিদ্যাটার নামই বা কি। যে বিশেষ শাস্ত্রে মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিষয় আলোচিত হয় তাকে বলে কার্টোগ্রাফি, আর যিনি মানচিত্রবিদ্যায় দক্ষ তাকে বলা হয় কার্টোগ্রাফার। 1578 সালে গ্রিক ভূগোলবিদ গেরার্দাস মার্কেটার বর্তমানের মরক্কো দেশের সম্রাট অ্যাটলাসের নামানুসারে একটি মানচিত্র সংকলিত পুস্তক প্রকাশ করেছিলেন। সেই পুস্তকই অ্যাটলাস নামে প্রকাশিত হয়। এবার মানচিত্র সংক্রান্ত বা ভূগোল বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা যে সমস্ত বিশেষ হাতিয়ারগুলোকে আমরা পাই, সেই হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্লোব বা ভূগোলক। সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রকৃত পৃথিবীর ক্ষুদ্র ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল প্রতিরূপ বা মডেল হচ্ছে গ্লোব বা ভূগোলক। গ্লোবের মাধ্যমে দেশ, মহাদেশ, মহাসাগরের আকৃতি, ক্ষেত্রফল, অবস্থান সব কিছুই সঠিকভাবে উপস্থাপিত হয়। কিন্তু এই ছোট্ট প্রতিরূপ বা মডেলের মধ্যে সমগ্র পৃথিবীকে একসাথে কিন্তু বোঝা মুশকিল। এটা সবসময় ক্ষুদ্র স্কেলে তৈরি করা হয়। এতে কোনো বিশেষ বিষয় বিস্তৃতভাবে বোঝানো সম্ভব হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে স্কেচ বা অঙ্কিত চিত্র বা আঁকা চিত্র। স্কেল ছাড়া সমতল কাগজে অঙ্কিত কোনো বিষয়ের দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল চিত্ররূপকেই বলে থাকি আমরা স্কেচ। সচরাচর পড়াতে গেলে তোমাদের ব্ল্যাকবোর্ডে যখন ছোট্ট করে একটা ছবি আঁকা হয়, একে তোমাদের বুঝিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে স্কেচ, সেটা কিন্তু মানচিত্র নয়। সাধারণ আঁকা এই চিত্রগুলো স্কেল অনুসারে তৈরি হয় না। স্কেচ অঙ্কনে খুব একটা দিক গুরুত্ব পায় না। এতে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এসবের কিন্তু প্রয়োজন হয় না। যে কোনো রং দিয়ে বা চিহ্ন দিয়েই কিন্তু বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়া হয়। এরপরে চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাতিয়ারটা সেটাকে নিয়ে আলোচনা করে নিই। সেটা হচ্ছে মানচিত্র বা ম্যাপ, যেটাই আজকের পাঠের বিষয়। নির্দিষ্ট অভিক্ষেপ মানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড বা প্রজেকশন এর মাধ্যমে ও স্কেল অনুসারে সমগ্র পৃথিবী বা এর কিছু অংশের ভৌগোলিক উপাদানগুলিকে উপযুক্ত সংকেত ও প্রতীকের সাহায্যে দ্বিমাত্রিক তলে উপস্থাপন করাকে বলে মানচিত্র বা ম্যাপ। এর মাধ্যমে দেশ, মহাদেশ, মহাসাগরের আকৃতি, ক্ষেত্রফল, অবস্থান পরিবর্তিত হয়ে যায়। ক্ষুদ্র স্কেলেও হতে পারে, মাঝারি স্কেলেও হতে পারে, আবার বৃহৎ স্কেলেও কিন্তু মানচিত্র তৈরি করা যেতে পারে। মানচিত্রে যে কোনো বিষয় খুব বিস্তৃতভাবে বোঝানো সম্ভব। সমগ্র পৃথিবীকে একসাথে কিন্তু বোঝানো যায়। আর ম্যাপ নির্দিষ্ট স্কেল অনুসারেই কিন্তু অঙ্কন করা হয়। ম্যাপ তৈরিতে নির্দিষ্ট দিক উল্লেখ করা ভীষণ জরুরি। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অভিক্ষেপ ছাড়া সঠিক ম্যাপ কিন্তু আঁকা যায় না। ম্যাপে নির্দিষ্ট রং, যে কোনো রঙই কিন্তু ব্যবহার হবে তেমন নয়। নির্দিষ্ট রং, প্রচলিত চিহ্ন এগুলো দিয়েই বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়া হয়। তোমাদের সামনে একটি মানচিত্র রেখেছি। আজ আমরা ক্লাস 9-এ আছি, পশ্চিমবঙ্গ মানচিত্রটাই পড়ছি, কিন্তু
আর কদিন পরেই তোমরা ক্লাস 10 হবে, তখন ভারতের মানচিত্র তোমাদের সামনে থাকতে হবে। তাই আমার মনে হলো ভারতের মানচিত্র দেখো। এখানে আমাদের মানচিত্রের বিশেষ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সবকটাকে তোমাদের এই ছবির মাধ্যমে চিনিয়ে দেব। মানচিত্রের প্রধান যে উপাদান বা বৈশিষ্ট্য সেগুলো নিচে লিখে দেখিয়েছি। এখানে দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পাই মানচিত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে শিরোনাম। এই মানচিত্রে প্রথম যে শিরোনামটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভারত, এবং তার সাথে ছোট একটা শিরোনামও রয়েছে বা উপশিরোনাম বলতে পারো, সেটা হচ্ছে জলবায়ু অঞ্চল। নিচে সেটা রয়েছে লেখা। তার মানে যে কোনো মানচিত্রের প্রথম উপাদানই হচ্ছে শিরোনাম বা হেডিংটা রাখা বা টাইটেল অফ ম্যাপ। প্রতিটা মানচিত্রের উপরের দিকে এই শিরোনামের অবস্থান, যার মাধ্যমে মানচিত্রের প্রকৃতি বা ধরন বোঝা যায়। ভারতের রাজনৈতিক মানচিত্র, পশ্চিমবঙ্গের নদ নদীর মানচিত্র, পশ্চিম মেদিনীপুরের বন্যাপ্রবণ অঞ্চল, এইভাবেই কিন্তু ইঙ্গিত করে দেওয়া হয়। এই মানচিত্রে যেমন ভারত শিরোনামের তলায় রয়েছে জলবায়ু অঞ্চল, তার মানে এটা একটা উপশিরোনাম, লক্ষ্য করতে পারছ। দ্বিতীয় বিষয় মানচিত্রের দিক বা ডাইরেকশন। একদম উপরের দিকে দেখো, মানচিত্রের উত্তর দিকে তীর চিহ্নের মাধ্যমে দেখানো থাকে। একে নর্থ লাইন বলে। একদম যে কোনো মানচিত্রের ক্ষেত্রে সেটা আমরা করে থাকি। এটা হচ্ছে নর্থ লাইন। নর্থ লাইন যখন করবে ওপরে লেখা থাকবে এন। এখানে যেমন সবটাই দেখিয়ে দেওয়া হয়েছে, সমস্ত দিকগুলো ইঙ্গিত করে দেওয়া হয়েছে। কম্পাস রোজের মাধ্যমে, এখানে যেহেতু সবকটাই দেখানো হয়েছে এটাকে আমরা কম্পাস রোজ বলছি। যদি শুধু একটাই লাইন থাকে, উত্তর দিক বলে লেখা থাকে, তখন সেটা হচ্ছে নর্থ, এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি মানচিত্রের উত্তর দিক। আর উত্তর দিক বুঝলেই নিচের দিকটা সাউথ বা দক্ষিণ দিক, ডান দিক পূর্ব দিক এবং বাঁ দিক পশ্চিম দিক। তৃতীয় বিষয় হচ্ছে স্কেল। মানচিত্রের একদম নিচের দিকে এই বিষয়টা থাকে, স্কেল। স্কেল বা মাপনী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ভূপৃষ্ঠের উপাদানসমূহের অবস্থানকে মানচিত্রে সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়ে থাকে। কাগজ ছোট হলে স্কেল ছোট, স্কেল বড়, এবং কাগজ বড় হলে স্কেল ছোট করা হয়। এখানে যেমন ভারতের মানচিত্র, ভারতের প্রকৃত চেহারা যা, সেইটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে ছোট্ট কাগজের মধ্যে। সেই অনুযায়ী এখানে কিলোমিটারে দেখানো হয়েছে। এটা 1 সেন্টিমিটার 300 কিলোমিটারকে দেখিয়ে দেওয়া হয়েছে। তার মানে স্কেল অনুযায়ী, কাগজের মাপ অনুযায়ী স্কেলকে ছোট বড় দুই করা যেতে পারে। চতুর্থ বিষয় নির্দেশিকা বা ইন্ডেক্স বা বিষয়সূচি, যেটা আমরা ইন্ডেক্স বলেও লিখে থাকি। এবং এর বিষয় হচ্ছে মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয় উপস্থাপন করতে নির্দিষ্ট রং, প্রতীক কিংবা চিহ্ন ব্যবহার করা হয়। এগুলির বিবরণ মানচিত্রের যে কোনো পাশে, বিশেষত নিচের দিকে, মানচিত্রের ডান দিকে অথবা বাম দিকে, এখানে ডান দিকে দেখানো হয়েছে। এবং বিষয়গুলিকেও এখানে রং দিয়ে, কালার বা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমরা বুঝতে পারছো কোন জলবায়ু কীরকম। এখানে একটা জলবায়ুর রং, এখানে একটা জলবায়ু, সেই রংটাই কিন্তু এখানে দেখানো হয়েছে।
এবারে পঞ্চম যে বিষয়টা রয়েছে বা উপাদানটা, সেটা হচ্ছে অভিক্ষেপ, অর্থাৎ ল্যাটিটিউড ও লঙ্গিটিউড। নির্দিষ্ট অভিক্ষেপ নীতির মাধ্যমে গ্লোবের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা গ্রিডকে মানচিত্রে উপস্থাপন করা হয়। এর ফলে কোনো স্থানের সঠিক অবস্থান সহজেই নির্ণয় করা যায়। তার মানে একটা লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডের মাধ্যমে কিন্তু জায়গাটাকে সঠিকভাবে দেখিয়ে দেওয়া যায়। আর ষষ্ঠ যে বিষয়টা রয়েছে বা উপাদান রয়েছে, সেটি হচ্ছে বাউন্ডারি বা সীমা। সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাই মানচিত্রের চারপাশে সরু ও মোটা সরলরেখা দ্বারা বহিঃসীমানা টানা থাকে। সীমারেখার মধ্যে মূল অঞ্চলের ম্যাপ ছাড়াও আশেপাশের এলাকাগুলোকেও, অংশবিশেষগুলোকে ম্যাপে দেখানো হয়। যেমন বাউন্ডারির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর দিক বা উত্তর দিকে দুটো বড় জায়গাটা জুড়ে রয়েছে চীন, উত্তর পূর্ব বা উত্তর দিক বরাবর রয়েছে নেপাল, ভুটান, পূর্ব দিক বরাবর রয়েছে বাংলাদেশ, পূর্ব দিকে মায়ানমার রয়েছে, দক্ষিণ দিকে শ্রীলঙ্কা এবং পশ্চিম দিকে পাকিস্তান। মূল ভারতীয় ভূখণ্ড বাইরেও যখন দেখতে পাচ্ছি বাকি অংশ মানচিত্রে দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে সীমানা বা বাউন্ডারি। এখানে আমি প্রত্যেকটা বিষয়কে সংক্ষেপে তোমাদের বলে দিলাম, আর তোমাদের এই উপাদানগুলোকে জানতে হবে। প্রত্যেকটা উপাদান কিন্তু এখানে আমি লিখে রেখেছি, বইটা ভালো করে দেখে নিও। এবার আমাদের মানচিত্র তৈরির পদ্ধতিগুলো নিয়ে একটু ধারণা তৈরি করে নিতে হবে। মূলত তিনটে প্রধান পদ্ধতিতে মানচিত্র অঙ্কন করা যেতে পারে বা প্রস্তুত করা যেতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে জরিপ পদ্ধতি। মানে মাপ যোগ করে কোনো অঞ্চলে বিভিন্ন যন্ত্রপাতি, যেমন হতে পারে চেন, টেপ বা ফিতে, কম্পাস, থিওডোলাইট, এসব দ্বারা জমি নিখুঁতভাবে মাপযোগ করে নিয়ে নির্দিষ্ট স্কেল অনুযায়ী সংশ্লিষ্ট অঞ্চলগুলোর মানচিত্র তৈরি করা হয়। তখন তাকে আমরা বলি জরিপ পদ্ধতি বা মাপযোগ পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আলোকচিত্র পদ্ধতি। নির্দিষ্ট অঞ্চলের ফটোগ্রাফ তুলে বা বিমান থেকে নেওয়া ফটোগ্রাফি বা আলোকচিত্র থেকে স্টেরিওস্কোপ যন্ত্র দ্বারা 3 ডাইমেনশনাল দৃশ্যকে 2 ডাইমেনশনাল দৃশ্যে পরিণত করে নিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের মানচিত্র প্রস্তুত করা হয়। ওপর থেকে যখন আলো ফেলে স্টেরিওস্কোপ যন্ত্র দিয়ে 3D কোনো দৃশ্য, পাহাড়, পর্বত, এগুলোকে 3D দেখতে পাওয়া যায় ওই যন্ত্রের মাধ্যমে। সেগুলোকে যখন 2Dতে বা দ্বিমাত্রিক দৃশ্য তৈরি করে নিয়ে মানচিত্র অঙ্কন করা হয়, তখন সেই পদ্ধতিকেই আলোকচিত্র পদ্ধতি বলে থাকি। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে দূর সংবেদন পদ্ধতি। বর্তমান দিনে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত যে কোনো অঞ্চলের ছবি, তথ্য, এগুলোর সাহায্যে কম্পিউটারের মাধ্যমে মানচিত্রকে তৈরি করা হয়। এটা হচ্ছে নির্ভুল এবং তথ্য নির্ভর এবং সর্বাধুনিক এই পদ্ধতি হচ্ছে দূর সংবেদন পদ্ধতি। এবার আমরা মানচিত্রের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি। মানচিত্রকে প্রধানত 3 রকমভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে স্কেলের ভিত্তিতে, দ্বিতীয় হচ্ছে তথ্যের ভিত্তিতে, আর তৃতীয়ত বিষয় হচ্ছে বিষয়বস্তুর উপস্থাপনের ভিত্তিতে।
স্কেলের ভিত্তিতে আমরা এটাকে 3টে ভাগে ভাগ করতে পারি। ক্ষুদ্র স্কেলের মানচিত্র বা স্মল স্কেল ম্যাপ, মাঝারি স্কেল মানচিত্র বা মিডিয়াম স্কেল ম্যাপ, আর বৃহৎ স্কেলের মানচিত্র বা লার্জ স্কেল ম্যাপ। এর মধ্যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র আমরা তাদেরই বলি যখন ছোট কাগজে পৃথিবীর বৃহৎ অঞ্চলকে ছোট আকারে উপস্থাপন করে মানচিত্র তৈরি হয়। এতে কিন্তু বিষয়বস্তু বিশদভাবে বিবরণগুলোকে দেখানো সম্ভব নয়। মানচিত্রের স্কেলটা মোটামুটি আমরা অনেক ডান দিকের রেশিওটা আমরা স্কেল পড়ব, স্কেলের সংজ্ঞা যখন পড়ব তখন বুঝতে পারবে আনুপাতিক মাপটা সবসময় লবে 1 এবং হরে অনেক সংখ্যা বা ডিজিট থাকতে পারে। যখনই ক্ষুদ্র স্কেলের মানচিত্র হবে তখন হরের ডিজিটগুলো সংখ্যা অনেক বেড়ে যাবে। 1:1 লাখ এইরকম রেশিওতে ক্ষুদ্র স্কেলের মানচিত্র তৈরি হয়। মোটামুটি আমরা উদাহরণ হিসেবে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ, অ্যাটলাস মানচিত্র বা অ্যাটলাস ম্যাপ, গ্লোব, আন্তর্জাতিক মানচিত্র বা ইন্টারন্যাশনাল ম্যাপ, নৌচালনার মানচিত্র বা বিমান চালনার মানচিত্র চার্ট, এই সবগুলো কিন্তু ক্ষুদ্র স্কেলে প্রস্তুত করা হয়। দ্বিতীয় যে ভাগটা পড়লাম সেটা হচ্ছে মাঝারি স্কেলের মানচিত্র। যে মানচিত্রে ভূপৃষ্ঠের বেশ কিছুটা অঞ্চলকে মাঝারি মাপের কাগজে উপস্থাপন করা হয় তাকেই বলি আমরা মাঝারি স্কেলের মানচিত্র। এতে বিষয়বস্তুগুলো খানিকটা বিশদভাবে বোঝানো যেতে পারে। মানচিত্রের স্কেলটাও কিন্তু মিডিয়াম হয়। মোটামুটি মানচিত্রের স্কেল 1:50,000, 1:62,000 এরকমভাবে হতে পারে। তবে এর একটা অসুবিধা হচ্ছে সারা পৃথিবীকে কিন্তু দেখানো যায় না। বৃহৎ স্কেলের মানচিত্র বলতে আমরা সেই মানচিত্রগুলোকে বলি বড় কাগজে পৃথিবীর ক্ষুদ্র অঞ্চলকে অনেক বড় আকারে উপস্থাপন করে যে মানচিত্রগুলো তৈরি করা হয় সেগুলোকে বলি বৃহৎ স্কেলের মানচিত্র। এতে বিষয়বস্তুগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো সম্ভব। এই মানচিত্রের স্কেলের মোটামুটি মাপ তোমাদের একটু আগেই বোঝালাম। ক্ষুদ্র স্কেলের ক্ষেত্রে যেরকম হরের ডিজিটগুলো অনেক লম্বা হয়, অনেক বড় হয় বা বেশি হয়, এক্ষেত্রে কিন্তু হরের ডিজিটগুলো অনেক ছোট হয়। 1:500, 1:1000, 1:2000 এইরকম ছোট হয়। ওখানে যেখানে আমরা ক্ষুদ্র স্কেলের ক্ষেত্রে 1:1 লাখ ভাবতে পারি, বৃহৎ স্কেলের ক্ষেত্রে আমরা সেটা 1:100 ভাবতে পারি। এবারে দ্বিতীয় যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করে নিই। প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে যখন মানচিত্রকে শ্রেণীবিভক্ত করা হয় সেটার মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে পরিমাণগত ভাগ বা কোয়ান্টিটেটিভ ম্যাপ, আর গুণগত ম্যাপ বা কোয়ালিটেটিভ ম্যাপ। পরিমাণগত মানচিত্র আমরা তাদেরই বলি যখন প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন তথ্য নানা কলাকৌশল ও পদ্ধতি অনুসরণ করে মানচিত্রে উপস্থাপন করা হয়। যেমন সমবর্ষণ রেখার মানচিত্র, সমোন্নতি রেখার মানচিত্র, সমচাপ রেখার মানচিত্র, কিংবা ডট মানচিত্র, বৃত্ত মানচিত্র, এগুলোকে আমরা বলে থাকি পরিমাণগত মানচিত্র। আর যখন গুণগত মানচিত্র, সেগুলোকেই বলবো যেগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিভিন্ন গুণগত বৈশিষ্ট্য প্রকাশকারী মানচিত্রকে বোঝানো হয়। যেমন ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোশিট,
টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ, মৃত্তিকার মানচিত্র বা সয়েল ম্যাপ, জলবায়ু মানচিত্র বা ক্লাইমেটিক ম্যাপ। একটু আগে তোমাদের ভারতের মানচিত্রটা দেখালাম, সেখানে আমরা জলবায়ুর মানচিত্র পড়েছি। সেটা কিন্তু গুণগত এবং তথ্যের উপর ভিত্তি করে গুণগতভাবে এই ম্যাপটাকে উপস্থাপন করা হয়েছে। এবার আমরা বিষয়বস্তুর উপরে ভিত্তি করে কিভাবে ভাগ করতে পারি সেটা তোমরা জেনে নাও। প্রথম যে ভাগ, এটাকেও আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফিজিক্যাল ম্যাপ বা প্রাকৃতিক মানচিত্র, সাংস্কৃতিক ম্যাপ মানচিত্র বা কালচারাল ম্যাপ, বিষয়ানুগ মানচিত্র বা থিমেটিক ম্যাপ, সাধারণ সংকল্পসূচক মানচিত্র বা জেনারেল পারপাস ম্যাপ। এগুলো কোনগুলো, কাকে কি বলি? প্রাকৃতিক মানচিত্র আমরা তাকেই বলবো যেগুলো মূলত বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে মানচিত্রে দেখানো হয়ে থাকে। যেমন ভূতাত্ত্বিক মানচিত্র, ভূপ্রকৃতির মানচিত্র, নদ নদীর মানচিত্র, মৃত্তিকার মানচিত্র, জলবায়ুর মানচিত্র। জলবায়ুর মানচিত্র একটু আগে আমি বললাম, ওটা হচ্ছে গুণগত, ওটা তথ্যের উপর ভিত্তি করে। আর এটা হচ্ছে যদি আমরা বিষয়ের উপরে ভিত্তি করে বলি তাহলে সেটাও কিন্তু প্রাকৃতিক মানচিত্রের অংশ। সাংস্কৃতিক ম্যাপ বা কালচারাল ম্যাপ আমরা সেগুলোকেই বলবো যেগুলো মূলত মানুষের নানান রকম সাংস্কৃতিক বৈশিষ্ট্য উপস্থাপন করতে পারে। যেমন সামাজিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, আঞ্চলিক মানচিত্র। আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ পড়ছি, পশ্চিমবঙ্গ বিষয়টাকে নিয়ে পড়ছি, যখন তার ম্যাপ যখন টাঙানো হচ্ছে দেওয়ালে তখন সেটা হচ্ছে আঞ্চলিক মানচিত্র। আবার সেই রকম জনসংখ্যার মানচিত্র, অর্থনৈতিক মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, ল্যান্ড ইউজ ম্যাপ বা ভূমি ব্যবহার সংক্রান্ত মানচিত্র, সামরিক মানচিত্র, যোগাযোগের মানচিত্র, এগুলো সবই কিন্তু কালচারাল ম্যাপের মধ্যে পড়ে। এবার 3 নম্বর বিষয়টাকে দেখে নিই, বিষয়ানুগ মানচিত্র বা থিমেটিক ম্যাপ। থিম, THEME, থিম শব্দের অর্থ হলো বিষয়। মানচিত্রে একাধিক ভৌগোলিক উপাদানের পরিবর্তে কেবলমাত্র একটা প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট উপাদান প্রদর্শিত মানচিত্রকে আমরা বলে থাকি থিমেটিক ম্যাপ বা বিষয়ানুগ ম্যাপ মানচিত্র। সাধারণভাবে উদ্ভিদ, জনসংখ্যার বণ্টন, ভৌগোলিক উপাদান, এই প্রভৃতি ভৌগোলিক উপাদানগুলোকে আলাদা আলাদা বিষয় হিসেবে যখন পরিষ্কারভাবে বোঝানো হয় তখনই সেটা হচ্ছে থিমেটিক ম্যাপ। সমস্ত পশ্চিমবঙ্গের জনসংখ্যা জেলাভিত্তিকভাবে যদি আমরা আঁকতে যাই তাহলে বা মানচিত্র প্রস্তুত করতে চাই তাহলে সেই জনসংখ্যার বণ্টনটাই বিষয়ের অন্তর্ভুক্ত হয়, তখন সেটাকে আমরা বিষয়ানুগ মানচিত্র বা থিমেটিক ম্যাপ বলতে পারি। আর চতুর্থ বিষয়টা হলো সাধারণ সংকল্পসূচক মানচিত্র বা জেনারেল পারপাস ম্যাপ। সাধারণ সংকল্পসূচক মানচিত্রে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উভয় প্রকারই ভৌগোলিক উপাদান দেখানো যেতে পারে। এইরূপ মানচিত্রে নির্বাচিত প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ বিশদভাবে বোঝানো হয়। এই মানচিত্রে উভয় উপাদানের আন্তঃসম্পর্ক বা ইন্টার রিলেশনশিপ নিরূপণ করা হয়। মূলত আমরা যখন টোপোগ্রাফিক্যাল ম্যাপ করি তখন ট্রানজেক্ট চার্ট এর মাধ্যমে প্রাকৃতিক বিষয় এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে যখন রিলেট করার চেষ্টা করি, ভূপ্রকৃতির যদি মনে করো ভূপ্রকৃতি পার্বত্য বহুল অঞ্চল,
কোনো টপ্পোশিটে পাওয়া গেল, তখন সেই পার্বত্য অঞ্চলে থাকার কারণে সেখানে স্বাভাবিক উদ্ভিজ্জ বেশি হচ্ছে এবং সেই কারণে সেখানে জনসংখ্যা কম হচ্ছে, সেখানে মানুষের বসতি কম হচ্ছে। তাহলে সেটা হচ্ছে রিলেট করা হচ্ছে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে। অথবা ভূপ্রকৃতিগত রাগেডনেস বা বন্ধুরতার কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, সেখানে হয়তো রাস্তাঘাট সেভাবে তৈরি করা যাচ্ছে না। তার মানে একটা অঞ্চলকে যখন বিভিন্নভাবে দেখানো হচ্ছে, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় প্রকার বিষয়কে একই সাথে নিজেদের মধ্যে রিলেট করে দেখানো হচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারি সাধারণ সংকল্পসূচক মানচিত্র। টপোশিটের ক্ষেত্রে ট্রানজিট চার্ট তৈরি করাটাও কিন্তু এক ধরনের সাধারণ সংকল্পসূচক মানচিত্রের উদাহরণ। ভূগোল বিষয়ে মানচিত্রের গুরুত্ব অপরিসীম। মানচিত্র ভূগোলের একটা অত্যন্ত প্রয়োজনীয় বা অবিচ্ছেদ্য উপাদান বললেও ভুল হবে না, বা মানচিত্রকে বলতে পারি ভূগোলের ভাষা। তাই এটাকে আমরা বলতেই পারি ম্যাপস আর দ্য টুলস অফ দ্য জিওগ্রাফার। বিখ্যাত অধ্যাপক হ্যালফোর্ড ম্যাকিঞ্জার এই কথাটি উল্লেখ করেছিলেন। আমি মানচিত্রের গুরুত্বগুলোকে তোমাদের সংক্ষেপে কয়েকটা লিপিবদ্ধ করে দেখালাম। প্রথমেই দেখো, ভূগোল শিক্ষার্থী এবং ভৌগোলিকদের কাছে এটা অপরিহার্য একটা উপাদান। স্কুল কলেজে ভূগোল শিক্ষার্থী বা ভৌগোলিকদের পঠন পাঠনের ক্ষেত্রে, ক্ষেত্র সীমানা গবেষণার কাজে এটা কিন্তু অপরিহার্য হাতিয়ার রূপে আমাদের সহায়তা করে। দ্বিতীয় বিষয়, আবহাওয়ার পূর্বাভাস পেতেও কিন্তু আমরা মানচিত্র খুঁজে থাকি। মানচিত্র দেখে নিয়েই কোনো অঞ্চলের বায়ুচাপ, বায়ুপ্রবাহ, সেখানকার উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় হবে কিনা সে সম্পর্কে আগাম আভাস কিন্তু দেওয়া সম্ভব। সম্পদের ধারণাও কিন্তু এই মানচিত্রের মাধ্যমেই পাওয়া যেতে পারে। সমগ্র পৃথিবী বা কোনো দেশের কৃষিজ ফসল, জল, মাছ, খনিজ সম্পদ, শিল্পপণ্য, বনজ সম্পদ, জনসংখ্যা, বসতির অবস্থান, সেখানকার জনসংখ্যার বিস্তার, বন্টন সব কিন্তু সাংস্কৃতিক মানচিত্রগুলো থেকে জ্ঞান লাভ করা সম্ভব। এছাড়া ভূমি ব্যবহার মানে মৌজা মানচিত্র থেকে দেশের বিভিন্ন জমির সীমানা, রাস্তা, নদী, জলাশয় এই সমস্তগুলো কিন্তু জানা সম্ভব। এসবগুলো কিন্তু ভূমি ব্যবহার সম্পর্কে ধারণা দিতেও কিন্তু আমরা ভূমি ব্যবহারের মানচিত্র ব্যবহার করে থাকি। এছাড়া এটা হচ্ছে পেশাগত উপকরণ হিসেবেও ভীষণভাবে কাজে লাগে। শুধু ভূগোল শিক্ষা ছাড়াও, ভূগোল বিষয়কেই বলবো না, ভূগোল ছাড়াও গবেষক, প্রশাসক, প্রতিরক্ষা কিংবা সামরিক অধিকর্তা, পরিকল্পনা বিশারদ, স্থপতি, ইঞ্জিনিয়ার, পর্যটক, ঐতিহাসিক, সাংবাদিক সবার কাছে কিন্তু পেশাগত উৎকর্ষতায় মানচিত্র একটা অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ হিসেবে প্রতিপন্ন হয়। এছাড়া প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক পরিচালনা, মহাকাশ গবেষণায় মানচিত্রের বিভিন্ন ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করি। কাজেই এটাকে আমরা বলতে পারি প্রধান হাতিয়ার হিসেবে শুধু ভূগোল নয়, অন্যান্য অনেকগুলো বিষয়ের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব পায়। আমাদের ভূগোল বিষয়তে এর কোনো তুলনাই হয় না, একে বাদ দিয়ে আমাদের পড়া এগোতেই পারে না। এরপরে ক্লাসে আমরা মানচিত্র তৈরি করা, মানচিত্র এবং সাধারণ প্ল্যান তৈরি করার মধ্যে যে ছোট্ট তফাৎটা রয়েছে স্কেল, সেই স্কেল নিয়ে আলোচনা করব। কারণ স্কেল ব্যতীত কিন্তু মানচিত্র সম্ভব নয়। যে কোনো চিত্রই মানচিত্র নয়, সেটা তোমরা জানতে পারলে আজকের ক্লাসে। পরের দিন আমরা স্কেল নিয়ে আলোচনা করে নেব।